দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি একাদশ শ্রেণী তোমাদের প্রথম অধ্যায়ে দর্শন শব্দের অর্থ কী সেটা নিয়ে আলোচনা করছি। তো আমি এর আগের দিন দর্শন কী, দর্শন শব্দের অর্থ কী, ফিলোসফি শব্দের অর্থ কী তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা একটা প্রশ্ন এখান থেকে জেগেছিল যে দর্শন আর ফিলোসফি শব্দ কি সমর্থবোধক। আগের দিনে আলোচনায় আমরা কিন্তু এই প্রশ্নটা বলেছিলাম যে গুরুত্বপূর্ণ। তো আজকে সেই বিষয়টা একটু স্পষ্ট করব এবং তারপরে জানবো আমাদের দর্শন আর ফিলোসফির যে আলোচনা, যে ধারণা, তাদের মধ্যে পার্থক্যটা কী রয়েছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। তোমাদের কিন্তু থরলি বই পড়তে হবে, বারবার বলছি তোমাদেরকে। ছোট প্রশ্ন সমস্ত কিছু কমন পেতে গেলে কিন্তু তোমাদের থরলি বই পড়তে হবে, যার জন্য কিন্তু আমি তোমাদের সামনে বই থরলি স্টাডি করাচ্ছি। যারা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে, যে স্কুলেই পঠন পাঠন করো না কেন। আমি তারপরে তোমাদের সেমিস্টারের আগে কিন্তু সাজেশন প্রশ্ন নিয়ে আসতে চলেছি, যেগুলো পড়লেই তোমাদের আশা করা যায় সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যেতে চলেছ। ঠিক আছে, চলো দেখো। তাহলে আমরা জানবো ফিলোসফি ও দর্শন সমর্থবোধক নয়। এই যে ফিলোসফি শব্দটা আর দর্শন শব্দটা কিন্তু সমর্থবোধক নয়। কিভাবে জানবো দেখো। যে বিষয়টিকে পাশ্চাত্য দেশে ফিলোসফি বলা হয়, ভারতবর্ষে তারই প্রতিশব্দ কিন্তু দর্শন। এটা এর আগের দিনও আমরা জেনেছি, শব্দটি প্রচলিত আছে। কিন্তু ফিলোসফি ও দর্শন শব্দ দুটি সমর্থবোধক নয়। কিন্তু এই ফিলোসফি শব্দটা আর দর্শন শব্দটা কিন্তু কখনোই এক অর্থে নয়। ফিলোসফি শব্দটার অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। ফিলোসফি শব্দের অর্থ কী ছিল আমাদের? জ্ঞানের প্রতি অনুরাগ। আর দর্শন শব্দের অর্থ কী ছিল? সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। তাহলে পাশ্চাত্য শব্দ ফিলোসফি জ্ঞানের উন্মেষ সাধন করে, জ্ঞানটাকে জানে। আর পাশ্চাত্য শব্দ দর্শন উদ্দেশ্য সিদ্ধির কথা বলে এবং উদ্দেশ্য লক্ষ্যটাকে পূরণ করার কথা বলবে কিন্তু এই ফিলোসফি, ভারতীয় দর্শন শব্দটি। কিন্তু ফিলোসফি শব্দটা কী করে? জ্ঞানকে জানে। জ্ঞানকে কী করে? জানে। একটি হলো সত্যের প্রতি ভালোবাসা, একটা হচ্ছে সত্যের প্রতি ভালোবাসা ফিলোসফি, আর অপরটি হলো সত্যের সাক্ষাৎগুলি। সত্যটাকে সাক্ষাৎভাবে জানাটাই হচ্ছে কি এই দর্শন শব্দের প্রকৃত অর্থ। গ্রিক দার্শনিকগণ এই সত্য বা তত্ত্বকে জড়জগতের মধ্যে পেতে চেষ্টা করেছেন। গ্রিক অনেক দার্শনিক কী করেছে বলতো? এই সত্যটাকে বা তত্ত্বটাকে, যে সত্যের কথা বলা হয়েছে, সেই সত্যটাকে কিন্তু জড়জগতে পাওয়ার চেষ্টা করেছেন। যেমন থেলস কি বলেছেন? জগতের মৌলিক উপাদান রূপে কী বলেছেন? জল। কি বলেছেন? এই সত্য বা তত্ত্ব কি ওনার মতে? জল। এটা। তারপরে অ্যানাক্সিমেনিস কি করেছে? বলেছেন এই জগতের মৌলিক উপাদান হচ্ছে বায়ু। তারপরে হেরাক্লিটাস কি বলেছেন? এই তত্ত্ব হচ্ছে অগ্নি। এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের মার্ক করে নিতে হবে বা লিখে নিতে হবে যে কার মতে কোন জিনিসটা হচ্ছে মৌলিক উপাদান। ঠিক আছে। কিন্তু ভারতীয় দার্শনিকেরা মনে করেন যে তত্ত্ব বা সত্যকে এই জড়জগতে পাওয়া যায় না। এই যে পাশ্চাত্য দার্শনিকরা কী করেছে? ওনারা এই সত্য বা তত্ত্বটাকে কিন্তু জড়জগতে পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই তত্ত্ব বা সত্য কিন্তু জড়জগতে পাওয়ার বিষয় নয়। এটা কারা বলেছেন? ভারতীয় দার্শনিকরা বলেছে। তাহলে এখান থেকে তোমাদের লাইন ধরে প্রশ্ন হতে পারে যে জড়জগতের মধ্যে এই সত্য বা তত্ত্বকে জানা যায়, কারা বলেছেন? পাশ্চাত্য দার্শনিকরা। কিন্তু পাওয়া যায় না, কারা বলেছেন? ভারতীয় দার্শনিকরা। একে উপলব্ধি করতে হবে অন্তর্জগতে। অন্তর্জগতের মধ্যে কিন্তু কি করতে হবে? উপলব্ধি করতে হবে। এটা কারা বলেছেন? ভারতীয় দার্শনিকরা। আর অন্তর্জগতের কেন্দ্রে আছে আত্মা। আমাদের অন্তর্জগতে কে রয়েছে জানো? আত্মা রয়েছে, যে আত্মার মধ্যে উপলব্ধি করতে হবে। আত্মাই পরম তত্ত্ব। পরম তত্ত্ব কাকে বলা হয়েছে ভারতীয় দর্শনে? আত্মাকে বলা হয়েছে। মনকে অন্তর্মুখী করে আত্মাকে উপলব্ধি করতে হবে। যদি মন আমাদের আছে, সেই মনের অন্তরে একদম অন্তর্মুখী করে আমাদের নিজের আত্মাকে কিন্তু উপলব্ধি করতে হবে, তবে আমরা কিন্তু আত্মাকে উপলব্ধি করতে পারবো। তাই ভারতীয় দর্শনকে আত্মদর্শন বলা হয়। এই আত্মা উপলব্ধির কথা বলা হয় জন্যই ভারতীয় দর্শনকে কি বলা হয়? আত্মদর্শনও বলা হয়। তো তোমাদের প্রশ্ন আসতে পারে, আত্মদর্শন কাকে বলা হয়? ভারতীয় দর্শন না পাশ্চাত্য দর্শন? ভারতীয় দর্শন এই সত্য বা আত্মজ্ঞানের পথ নির্দেশ করে। এই সত্য বা আত্মজ্ঞানের যে পথ, সেটা কিন্তু নির্দেশ করে এই ভারতীয় দর্শন। কাজেই সত্য বা তত্ত্বের স্বরূপ সম্পর্কে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন সহমত পোষণ করে না। তাহলে এই সত্য সম্পর্কে বা তত্ত্ব সম্পর্কে কিন্তু ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন কি করে না? একই মত কিন্তু পোষণ করবে না। এই অর্থে দর্শন ও ফিলোসফি সমর্থবোধক নয়। তাহলে এই যে অর্থটা, এই অর্থে কিন্তু আমরা কি বলতে পারবো না? ফিলোসফি আর দর্শন শব্দটাকে সমার্থক বলতে পারবো না, কখনোই বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এ পর্যন্ত। তারপরে দেখো, তাহলে আমরা জানলাম কি জানলাম? যে আমরা জানলাম এখানে যে ভারতীয় ফিলোসফি আর হচ্ছে দর্শন শব্দটার মধ্যে কোথায় সমর্থবোধক কেন নয়, সেই কথাটা কিন্তু আমরা সুন্দরভাবে জানতে পারলাম। কারণ পাশ্চাত্য দার্শনিকরা এই জড়জগতের মধ্যেই সত্যকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ভারতীয় দার্শনিকদের মধ্যে এই সত্যটা কিন্তু জড়জগতের মধ্যে নেই, এটা রয়েছে, কিন্তু এটাকে উপলব্ধি করতে হবে। আর এটা কোথায় রয়েছে বলো তো? অন্তর্জগতে। আর অন্তর্জগতে কে রয়েছে? আত্মা রয়েছে। আর আত্মাই হচ্ছে আমাদের কিন্তু পরম তত্ত্ব। এই আত্মাকে জানার জন্য আমাদের কী করতে হবে? মনকে অন্তর্মুখী করে কিন্তু উপলব্ধি করতে হবে। ঠিক আছে, চলো
এবারে আমরা জানবো যে দর্শন সম্পর্কে, এই যে দর্শন এর সম্পর্কে পাশ্চাত্য আর ভারতীয় ধারণার পার্থক্যটা কোথায়, পাশ্চাত্য আর ভারতীয় ধারণার পার্থক্যগুলো কোথায় রয়েছে, প্রধান পার্থক্যগুলো কোথায় রয়েছে, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে যে সমার্থবোধক কেন নয়। তাহলে প্রথমত দেখো অর্থগত পার্থক্য। অর্থগত পার্থক্য আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে ফিলোসফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ, আর পাশ্চাত্য মতে দর্শন হলো বৌদ্ধিক বিচার বিশ্লেষণের দ্বারা সত্যের অনুসন্ধান। বৌদ্ধিক বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা কী বলবো, সত্যকে অনুসন্ধান করব, এটা হচ্ছে পাশ্চাত্য দর্শন মতে। এই সত্যানুসন্ধান হচ্ছে প্রধানত তাত্ত্বিক। এই যে পাশ্চাত্য দার্শনিকদের মতে আমরা যে সত্যটাকে অনুসন্ধান করি সেটা হচ্ছে তাত্ত্বিক অনুসন্ধান, সেটা কিন্তু ব্যবহারিক দিক থেকে নয়। কিন্তু ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ কি, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। তাহলে অর্থগত দিক থেকে কিন্তু তাদের মধ্যে পার্থক্য। একজন বলে জ্ঞানের প্রতি অনুরাগ, ঠিক আছে, আরেকজন বলে কি বলে, সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। আর এখানে কি করা হচ্ছে, সত্যটাকে আমরা অনুসন্ধান করছি, আর সত্য অনুসন্ধান হচ্ছে এখানকার তাত্ত্বিক অনুসন্ধান, মানে তত্ত্বের মাধ্যমে অনুসন্ধান। ভারতবর্ষে দর্শন বলতে প্রমাণের দ্বারা সিদ্ধ সত্য বা তত্ত্বের সাক্ষাৎকার ও ব্যবহারিক উপলব্ধিকে বোঝানো হয়েছে। ভারতবর্ষে কী করা হয়, প্রমাণের দ্বারা। ভারতীয় দর্শনে আমরা কি করব, প্রমাণ পাবো। প্রমাণ কয়টি প্রমাণ পাবো, 6টি প্রমাণ। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপতি, অনুভূতি। এই প্রমাণের দ্বারা কী করবো, আমরা সত্য বা তত্ত্বের সাক্ষাৎ উপলব্ধি পাবো এবং সেটাকে ব্যবহারিক জীবনে উপলব্ধি আমরা করব। কারণ কোন দর্শন এটা, ভারতীয় দর্শন। তাহলে অর্থগত দিক থেকেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে এবং উৎপত্তিগত দিক থেকে দেখো, পাশ্চাত্য দেশে জ্ঞানের প্রয়োজন তথা জগতের বস্তু ও ঘটনার বৈচিত্র্যময় বিস্ময় বোধ থেকে দর্শনের উৎপত্তি হয়ে উঠেছে। পাশ্চাত্য দর্শনের উৎপত্তি কী করে হলো, এই যে জ্ঞানের প্রয়োজনে, তাদের জ্ঞানের প্রয়োজনে এই জগতের যে বস্তু ঘটনার বৈচিত্র্যময়তা, সেই বৈচিত্র্যময়তা বিস্ময়বোধ, তারা বিস্মিত হয়ে গেছিলো এই জগতের সৃষ্টি কী করে হয়েছে, এই জগতে কে বা সৃষ্টি করেন, এই নানান জায়গা থেকে কিন্তু তাদের কী হয়েছে, তাদের দর্শনের যে উৎপত্তি সেটা হয়েছে। অর্থাৎ দর্শনের লক্ষ্য হলো জ্ঞান ও তৃষ্ণার পরিবৃত্তি। তাদের ক্ষেত্রে দর্শন হলো যে জ্ঞানটার, এই যে জ্ঞানের যে প্রয়োজন, সেই জ্ঞানের তৃষ্ণার তৃপ্তি করানো, জ্ঞানটাকে জেনে নেওয়া। অন্যদিকে ভারতীয় দর্শনে কী করে, ব্যবহারিক প্রয়োজন বোধ থেকেই ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে। ব্যবহারিক প্রয়োজন বোধ, ভারতীয় দর্শনীরা কিন্তু শুধুমাত্র জ্ঞানকে জেনেছে তাই নয়, তারা তাত্ত্বিকভাবে জেনেছে তা নয়, তারা কিন্তু ব্যবহারিক জীবনে কিন্তু জ্ঞানটাকে প্রয়োগ করেছে, জীবনে প্রতিষ্ঠা করেছে। জীবনের স্বরূপ ও উদ্দেশ্যকে জানাই ভারতীয় দর্শনের লক্ষ্য। জীবনের স্বরূপ, নিজের স্বরূপটাকে, নিজের প্রকৃতিটাকে জানায়, জীবনের স্বরূপ ও উদ্দেশ্যকে জানাই কিন্তু এই ভারতীয় দর্শনের লক্ষ্য। নিজের স্বরূপটাকে যখন জানতে পারবো তখন কিন্তু এই পুরো জগৎটাকে আমার জানাটা অসম্ভব হবে না। দর্শনের সঙ্গে জীবনের অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এই দর্শন আর জীবনের সঙ্গে অবিচ্ছেদ্য কিন্তু সম্পর্ক রয়েছে, যাকে কখনো আলাদা করা যাবে না। তাই ভারতীয় দার্শনিকগণ কীভাবে জীবনকে পরিচালিত করলে জীবন সুন্দর ও অর্থবহ হবে এবং জীবনের পরম পুরুষার্থ লাভ করা যাবে তার পথ প্রদর্শন করেছেন। খুব সুন্দরভাবে ভারতীয় দার্শনিকরা কি দেখিয়েছেন, যে কিভাবে জীবনকে পরিচালনা করলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং আরও অর্থবহ হবে, তাই কিন্তু এই ভারতীয় দার্শনিকরা দেখিয়েছেন এবং আমাদের জীবনে যে পরম পুরুষার্থ মোক্ষ তা আমরা প্রাপ্তি করতে পারি, মুক্তি পেতে পারি, তা কিন্তু এই ভারতীয় দার্শনিকরা দেখেছেন। তাহলে দেখা গেল যে আমরা যেমন অর্থগত দিক থেকে পার্থক্য দেখতে পাচ্ছি এবং উৎপত্তির দিক থেকেও কিন্তু তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তাদের জ্ঞানতৃষ্ণা থেকে, জ্ঞানের প্রয়োজন থেকে, জগৎ বিস্মিত বোধ থেকে কিন্তু তাদের দর্শনের পড়বে। কিন্তু ভারতীয় দর্শনের ক্ষেত্রে কিন্তু কি হয়েছে, ব্যবহারিক প্রয়োজন বোধে, আমরা কিন্তু নিজের জীবনে প্রতিষ্ঠা করার প্রয়োজন বোধে কিন্তু দর্শনের উৎপত্তি হয়েছে। তারপরের পার্থক্য দেখো, তারপরের পার্থক্য হচ্ছে লক্ষ্যগত পার্থক্য। লক্ষ্য, কোন দর্শন সম্প্রদায়ের লক্ষ্যটা কি? তাহলে পাশ্চাত্য দার্শনিকদের লক্ষ্য হলো জগত জীবনের স্বরূপ ব্যাখ্যা ও মূল্য অবধারণ করা। পাশ্চাত্য দার্শনিকদের লক্ষ্য কি জানো তো, জগতা জীবনের স্বরূপটাকে ব্যাখ্যা, জগতা জীবনের স্বরূপটাকে ব্যাখ্যা করব এবং মূল্য অবধারণ করব। কি করব, মূল্য অবধারণ করব। তারপরে কি বলেছে, তাই পাশ্চাত্য দর্শন কেবল তত্ত্বমুখী। পাশ্চাত্য দর্শনটা কিন্তু শুধুই মাত্র তত্ত্বমুখী, তারা তত্ত্বে কিন্তু বিশ্বাসী আর তত্ত্বটাকে তারা জানে। কিন্তু ভারতীয় দর্শন সত্যের ব্যবহারিক উপলব্ধিকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। কিন্তু ভারতীয় দর্শন কি করেছে, সেই তত্ত্বকে শুধু জানেনি, তারা কিন্তু সত্যের ব্যবহারিক উপলব্ধিকে নিজের জীবনে প্রতিষ্ঠা করেছে কিন্তু এই ভারতীয় দর্শন। তাই ভারতীয় দার্শনিকদের লক্ষ্য শুধুমাত্র সত্যকে জানা নয়, এই তত্ত্বটাকে বা সত্যটাকে কিন্তু জানাই কিন্তু তাদের লক্ষ্য নয়, সত্যকে আচরণের সঙ্গে যুক্ত করে জীবনের প্রতিষ্ঠা করা, সেই সত্যটাকে জীবনের মধ্যে প্রতিষ্ঠা করাটাই কিন্তু ভারতীয় দর্শনের লক্ষ্য। এই জন্য ভারতীয় দর্শন তত্ত্বমুখী ও জীবনমুখী উভয়ই। এই জন্য ভারতীয় দর্শন কিন্তু তত্ত্বমুখী, তার সঙ্গে সঙ্গে জীবনমুখী, ব্যবহারিকমুখী। কিন্তু পাশ্চাত্য দর্শন কিন্তু শুধুমাত্র কি তত্ত্বমুখী।
পাশ্চাত্য দার্শনিক শুধু জ্ঞানী, কিন্তু ভারতীয় দার্শনিক যোগী, ঋষি এবং সত্যদ্রষ্টা। তাহলে দেখো তফাৎ কতটা অনেক বেশি। তাহলে কি রয়েছে, ভারতীয় পাশ্চাত্য দর্শন কী করছে, শুধু জ্ঞানী, তারা শুধু জ্ঞান চায়, জ্ঞানের তৃষ্ণার পরিতৃপ্তি চায়। কিন্তু পাশ্চাত্য দার্শনিক কী করেছে, ভারতীয় দার্শনিকরা তারা কিন্তু একই সঙ্গে যোগী, ঋষি এবং সত্যদ্রষ্টা। কারণ তারা ব্যবহারিক জীবনে কিন্তু এই সত্যটাকে প্রতিষ্ঠা করে জীবনটাকে কীভাবে আরও সুন্দর করা যায় তার চেষ্টা করে গেছে। ঠিক আছে, তারপরে আধ্যাত্মিকতা বিষয় পার্থক্য সুন্দর করে ভালো করে মনে রাখবে যে ভারতীয় দর্শন কিন্তু গভীরভাবে আধ্যাত্মিক। আমাদের যে ইন্দ্রিয়াতীত যে বিষয়, সেই বিষয়ে কিন্তু গভীরভাবে আধ্যাত্মিক হচ্ছে ভারতীয় দর্শন। ঠিক আছে, ভারতীয় দার্শনিকগণ মোক্ষ লাভকে মনুষ্য জীবনে পরম পুরুষার্থ রূপে গণ্য করেছে। আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলেছি যে আমাদের ভারতীয় দর্শনে 4টা পুরুষার্থের কথা বলা হবে। এরপরে ভিডিওতে আমি ডিটেলস আলোচনা নিয়ে আসবো তোমাদের জন্য। যে পরম পুরুষার্থ রূপে গণ্য করেছেন, সেই পরম পুরুষার্থ রূপে সেই পরম পুরুষার্থকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য, পাওয়ার জন্য কিন্তু লক্ষ্য হিসেবে দাঁড় করিয়েছেন। ধর্ম, অর্থ, কাম মানুষের জীবনে কি করেছে, কাম্য, কিন্তু মানব জীবনের শেষ উদ্দেশ্য হলো মোক্ষ লাভ করা। এই ধর্ম, অর্থ, কাম এই সমস্ত কিছু মানব জীবনের কি কাম্য, চাওয়ার জিনিস, পাওয়ার জিনিস, কিন্তু মোক্ষ লাভটাই হচ্ছে মানুষের জীবনের পরম উদ্দেশ্য। মোক্ষ এমন একটি পুরুষার্থ যার পর আর কিছু কামনা করার থাকে না। মোক্ষ, মুক্তি পাওয়ার পরে আর কিছু কিন্তু কি থাকে না, চাওয়া পাওয়া থাকে না। সেই অবস্থাটাই হচ্ছে কিন্তু মোক্ষ। তাই মোক্ষ হলো পরম পুরুষার্থ বা পরম কাম্যবস্তু। যদি কাম্যবস্তুর মধ্যে ধর্মার্থ কাম থাকে, তার মধ্যে সবচেয়ে পরম কাম্যবস্তু হচ্ছে কি মোক্ষ, মোক্ষ লাভ করা। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কাকে বলা হয়, মোক্ষকে বলা হয়। ভারতীয় মতে ভোগহীন ত্যাগ নিরর্থক, ভোগহীন ত্যাগ নিরর্থক, অর্থাৎ ত্যাগ ও ভোগের সুষম সমন্বয় জীবনকে অর্থপূর্ণ করে তোলে। ভোগহীন ত্যাগ মানে তোমরা যদি ত্যাগ না করো, শুধুমাত্র ভোগ করলেই হবে না, তাহলে কি করতে হবে, ভোগের সাথে ত্যাগও কিন্তু তোমাদের করতে হবে। তাদের সমন্বয় সাধনই কিন্তু কি করতে পারে, জীবনটাকে সুন্দর করতে পারে। শুধু তুমি নিতেই থাকবে এমনটা না, তোমাদেরকে তার পরিবর্তে কিছু তো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তাহলে জীবনবোধের এমন বাস্তব চিত্র পাশ্চাত্য দর্শনে দেখা যায় না। এই আধ্যাত্মিকতা যেমন ভারতীয় দর্শনে রয়েছে, এই আধ্যাত্মিকতা কিন্তু পাশ্চাত্য দর্শনে নেই বললেই চলে, তারা আলোচনা করেই না। বোঝা গেল কথাটা? তাহলে আধ্যাত্মিকতা কোথায় রয়েছে, ভারতীয় দর্শনে রয়েছে। তাহলে এই যে ভারতীয় চিন্তাধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, আধ্যাত্মিকতা রয়েছে, কিন্তু পাশ্চাত্য দর্শনে কিন্তু আধ্যাত্মিকতা নেই। মনে থাকবে, এই লাইনগুলো তুলে তুলে তোমাদের প্রশ্ন হবে। পরবর্তী পার্থক্য আমরা দেখে নিই। পরবর্তী উদ্দেশ্যগত পার্থক্য। উদ্দেশ্যটা কি, উভয় দর্শনের উদ্দেশ্য দেখি। এক প্রকার আধ্যাত্মিক অতৃপ্তি বোধ থেকে ভারতীয় দর্শনে উদ্ভব ঘটেছে। তাহলে ভারতীয় দর্শনে কি আধ্যাত্মিক অতৃপ্তি, আমরা কিছু করে জানলাম ভারতীয় দর্শনে কি আধ্যাত্মিকতা রয়েছে, কিন্তু পাশ্চাত্য দর্শনে কি নেই, আধ্যাত্মিকতা নেই। তাহলে মনুষ্য জীবন দুঃখ যন্ত্রণাময়, এরকম ভাবনা ভারতীয় দর্শনে বিশেষভাবে পরিলক্ষিত হয়। ভারতীয় দর্শনে কিন্তু আমরা দেখবো, এরপরে যখন ডিটেলস আরও আলোচনা করবো, দেখবো যে মানুষের যে জীবন তা একদম দুঃখময় হয়ে গেছে, দুঃখ যন্ত্রণাময়। মানুষের জীবনের এত দুঃখ কষ্টের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব কিনা, এই দুঃখ কষ্ট থেকে আমরা পরিতৃপ্তি পেতে পারি কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর দানের প্রচেষ্টা থেকেই ভারতীয় দর্শন উৎপত্তি হয়েছে। এই সমস্ত নানান প্রশ্ন থেকেই কিন্তু ভারতীয় দর্শন কী হয়েছে, তৈরি হয়েছে। ভারতীয় সাধনার মূল কথা হলো আত্মানং বিদ্ধি, আত্মাকে জানো। এটা কিন্তু ভারতীয় সাধনার, ভারতীয় দর্শনের মূল কথা। কিছু আত্মাকে জানো। আত্মাকে আমরা কী করে জানবো, আত্মাই অনন্ত, যার শেষ নেই, সুখ, আত্মাই কিন্তু সুখ, আত্মাই আনন্দ এবং অমৃতের উৎস। এই আত্মাটাই কিন্তু আমাদের জীবনে কী হতে পারে, অনন্ত সুখ এনে দিতে পারে, যা শেষ কখনো হবে না, আনন্দ এনে দিতে পারে, অমৃত এনে দিতে পারে। কে দিতে পারে, আত্মা। তাই আত্মাকে জানো, এটা কে বলেছে, ভারতীয় দর্শন বলেছে। ভারতীয় সাধনা হলো আত্ম উপলব্ধির সাধনা। কিসের সাধনা, ভারতীয় সাধনা, আত্ম উপলব্ধি, আত্মাকে উপলব্ধি করার সাধনাই হচ্ছে ভারতীয় সাধনা। এখানে আত্মজ্ঞান লাভের উপর সমধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এই ভারতীয় দর্শনে কিন্তু আত্মজ্ঞান, নিজের জ্ঞানকে, নিজেকে জানার মধ্যেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু পাশ্চাত্য দর্শনে আত্মজ্ঞানের প্রসঙ্গ একেবারেই গৌণ। পাশ্চাত্য দর্শনে কিন্তু আত্মজ্ঞানের কথা একদমই বলা হয় না, গৌণ। হ্যাঁ, তারপরে এখানে দর্শন হলো শুদ্ধ জ্ঞান চর্চা। এখানে পাশ্চাত্য দর্শনে শুধু দর্শন হলো জ্ঞান চর্চা, জ্ঞানকে চর্চা করা। বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে জ্ঞানের প্রকৃতি, শর্ত, সীমা, সম্ভাব্যতা প্রভৃতির আলোচনাতেই পাশ্চাত্য দর্শন চিন্তা আবদ্ধ হয়ে থাকে। পাশ্চাত্য দর্শনের একটা প্রধান শাখা হলো জ্ঞানবিদ্যা। সেই জ্ঞানবিদ্যার আলোচনা আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো জানো, সেখানে যে জ্ঞানের প্রকৃতিটা কী, জ্ঞানের শর্তগুলো কী কী, জ্ঞানের সীমা কী, জ্ঞানের সম্ভাব্যতা, এই সমস্ত কিছু কিন্তু সেখানে আলোচনা পাবো আমরা। ঠিক আছে, তো পাশ্চাত্য দার্শনিকরা কী করে, জ্ঞান চর্চা করে। জ্ঞান কী করে, চর্চা করে। কিন্তু এখানে ভারতীয় দর্শনে আমরা দেখলাম যে আত্মাকে জানার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে, আত্মাকে জানার।
এদের উদ্দেশ্য হলো আত্মাকে জানো, আত্মাকে জানলেই এই আমরা যে অনন্ত সুখ, এই অনন্ত সুখ আনন্দের কিন্তু অধিকারী হতে চলেছি, নতুবা কিন্তু আমরা পাবো না। এই আত্মাকে জানার, আত্মজ্ঞানের দিকেই কিন্তু তারা কী করেছে, গুরুত্ব দিয়েছে। আর এখানে আমরা কিন্তু কী পাবো, শুধু জ্ঞান চর্চা পাবো, যেখানে জ্ঞানের পরিধি কতটা হতে পারে, জ্ঞান সম্ভবতা কী, শর্ত কী, এই সমস্ত বিষয়ে যান। ঠিক আছে, পরবর্তী পার্থক্য দেখি। পরবর্তী পার্থক্য রয়েছে আর 3টে পার্থক্য রয়েছে। দেখো, দৃষ্টিভঙ্গিগত। তাহলে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের দৃষ্টিভঙ্গিটা কেমন? ভারতীয় দর্শনে মানুষের সামগ্রিক জীবনের প্রতিছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভারতীয় দর্শনে কী করছে, সামগ্রিক একটা ছবি কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে ভারতীয় দর্শনে। এখানে মনুষ্য জীবনকে এক অখণ্ড রূপে কল্পনা করেছে। মানুষের জীবন যে রয়েছে সেটাকে অখণ্ড রূপে, একটাই খণ্ড হবে, সেই খণ্ডে কিন্তু দেখার চেষ্টা করেছে। কারণ মানুষের নীতিবোধ, সৌন্দর্যবোধ, ধর্মীয় বোধ সবই একই সঙ্গে ঐক্যবোধ হয়ে তার এক ও অভিন্ন জীবনে অবস্থান করে। কারণ মানুষের যে নীতিবোধ, নীতি নৈতিকতা, ভালো মন্দ, সৌন্দর্যবোধ এবং ধর্মীয়বোধ, ধর্মের যে স্থান, তা কিন্তু একই সাথে বেঁধে রয়েছে, একই সঙ্গে রয়েছে, এক এবং অভিন্ন জীবনে অবস্থান করে। আলাদা জীবনে কিন্তু এইগুলোকে ভাগ ভাগ করে কিন্তু আমাদের থাকে না, যে এই জীবনে হচ্ছে নৈতিকতা, ওই জীবনে কিন্তু ধর্মীয়বোধ, এভাবে কিন্তু কখনোই কি থাকে না, এই জিনিসগুলো থাকে না। তাহলে ভারতীয় দর্শনের এই দৃষ্টিভঙ্গিকেই বলে সমন্বয়ী দৃষ্টিভঙ্গি। তাহলে ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কেমন দৃষ্টিভঙ্গি? সমন্বয়, কারণ সমস্ত কিছু একই সাথে রয়েছে। কিন্তু পাশ্চাত্য দর্শনে এরূপ সমন্বয় দৃষ্টিভঙ্গির অভাব দেখা যায়। এই সমন্বয় দৃষ্টিভঙ্গি কিন্তু পাশ্চাত্যে থাকে না। কেন? পাশ্চাত্য দর্শনে মানুষের মন, তার সমাজ সচেতনা, তার নীতিবোধ, তার সৌন্দর্যবোধ, ধর্মীয়বোধ সব কিছুকে স্বতন্ত্রভাবে আলোচনার বিষয়ভূত করা হয়েছে। কিন্তু এই যে জিনিসগুলো ভারতীয় দর্শনে একই সাথে আলোচনা করা হচ্ছে, সেই জিনিসগুলোকে পাশ্চাত্য দর্শনে কী করা হচ্ছে, আলাদা আলাদাভাবে আলোচনা করেছে, আলাদা আলাদা বিষয় হিসেবে কিন্তু দেখা হচ্ছে। মানুষের মন আলাদা একটা বিষয়, তার সমাজ সচেতনা, মানুষের মনে সমাজ সচেতনা সেটা আলাদা, তার নীতিবোধ, মানুষের নীতিবোধ সেটা আলোচনা, সৌন্দর্যবোধ, ধর্মীয়বোধ, এই সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে। কোথায়? পাশ্চাত্য দর্শনে। আর এখানে কিন্তু সমন্বয়ী দৃষ্টিভঙ্গি, মানে সব কিছুকে একই সাথে আলোচনা করেছে। কারণ সব কিছু কী হচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে তার এক জীবন অবস্থান করে। এক জীবনেই কিন্তু এই জিনিসগুলো, সৌন্দর্যবোধ, ধর্মীয়বোধ, তারপরে মানুষের নীতিবোধ, এই সমস্ত একই জীবনে কিন্তু ঐক্যবদ্ধ রয়েছে। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখছি দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। এখানে সমন্বয় দৃষ্টিভঙ্গি, এখানে কিন্তু সেই সমন্বয় দৃষ্টিভঙ্গি নেই, আলাদা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি। তাহলে ধর্মের স্থান বিষয়ে পার্থক্য। ধর্মের স্থান, ভারতীয় দর্শনে কী করা হচ্ছে, ধর্ম ও দর্শনকে অভিন্ন নিবিড় বন্ধনে লক্ষ্য করেছে, এক মনে করা হয়েছে, একই সাথে একটা অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। ভারতবর্ষের ধর্ম ও দর্শনের মধ্যে কোনো বিরোধ নেই। ধর্ম আর দর্শনে কিন্তু কখনোই কোনো বিরোধ করা হয়নি এই ভারতীয় দর্শনে। ধর্ম ও দর্শন উভয়ের কাজ হলো সত্তার মূল রহস্য এবং সত্য অনুসন্ধান করা। তো ধর্ম আর দর্শন উভয়েরই কিন্তু লক্ষ্যটা কী বলতো, মূল রহস্য এবং সত্যটাকে জানা, অনুসন্ধান করাই কিন্তু ধর্ম আর দর্শনের কাজ। কখনোই তাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ কিন্তু ভারতীয় দর্শনে করা হয়নি। তাই ভারতবর্ষে ধর্ম ও দর্শন পরস্পর বিচ্ছিন্ন নয়। তাহলে ভারতীয় দর্শনে কী, পরস্পর কিন্তু কখনোই আমরা ধর্ম আর দর্শনকে আলাদা বলতে পারবো না। চারবাক ছাড়া মোক্ষবাদী সব ভারতীয় দর্শনগুলিতে ধর্ম ও দর্শনের সমন্বয় ঘটেছে। ভারতীয় দর্শনের আমরা অনেক সম্প্রদায় পাবো, যার মধ্যে চারবাক একটি সম্প্রদায়। এই চারবাক সম্প্রদায়কে বলা হয় চরমপন্থী নাস্তিক সম্প্রদায়। এই চরমপন্থী নাস্তিক সম্প্রদায় বাদে ভারতীয় আর যত সম্প্রদায় রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কী করেছে, ধর্ম ও দর্শনের সমন্বয় ঘটিয়েছেন। অপরপক্ষে তাহলে দেখা গেল যে ভারতীয় দর্শনের ক্ষেত্রে ধর্ম আর দর্শনের মধ্যে কোনো রকম বিরোধ নেই। এটা কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে। তাহলে পাশ্চাত্য দর্শনে কিছু ধর্ম দর্শনের মধ্যে কোনো যোগ দেখা যায় না। ধর্ম আর দর্শনের কোনো আলোচনার যোগই দেখতে পাবো না আমরা কোথায়, পাশ্চাত্য দর্শনে। এখানে দর্শন হলো শুধু জ্ঞান চর্চা। ভারতীয় পাশ্চাত্য দর্শনে কি শুধু জ্ঞান চর্চা, বারবার একই কথা। শুদ্ধ বিচার বিশ্লেষণই দর্শনের পদ্ধতি, বিচার বিশ্লেষণ করাই হচ্ছে এদের পদ্ধতি। পাশ্চাত্য দর্শনে দার্শনিকগণ ধর্মকে প্রত্যক্ষভাবে দর্শনের আলোচনার আওতায় আনেন না। তাদের মতে এই ধর্ম দর্শনের আলোচনার বিষয়ই নয়, এরকম একটা বিষয়। ঠিক আছে, তারা সরাসরিভাবে কি করে না, এই ধর্মকে আলোচনার অন্তর্ভুক্ত করেন না। তাহলে আমরা এখানে থেকে প্রশ্ন হতে পারে যে সমন্বয়ী দৃষ্টিভঙ্গি কাদের মধ্যে রয়েছে, কার মধ্যে নেই। তারপরে আমরা ধর্মের স্থান, ভারতীয় দর্শনে ধর্ম অবিচ্ছেদ্যভাবে রয়েছে, ঠিক কি না ভুল। তারপরে পাশ্চাত্য দর্শনে কি ধর্ম দর্শনকে অবিচ্ছেদ্যভাবে আলোচনা করা হয়েছে কিনা, এই সমস্ত কিছু তোমাদের বুঝে বুঝে মাথায় রাখতে হবে, নতুবা তোমরা কিন্তু প্রশ্ন সব অ্যাটেন্ড করতে পারবে না। তারপরে এদের মধ্যে শেষ পার্থক্য দেখে নাও কি বলেছে। জ্ঞান লাভের পদ্ধতি কী কী? ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শনের স্বীকৃত প্রমাণ বা জ্ঞান লাভের পদ্ধতি এক নয়। তো এদের কিন্তু দুজনেরই, ভারতীয় দর্শন আর পাশ্চাত্য দর্শন উভয়েরই জ্ঞান লাভের পদ্ধতি কিন্তু এক হবে না। কি হবে না? পাশ্চাত্য দর্শন মূলত প্রত্যক্ষ এবং অনুমান, এই দুটি প্রমাণের উপর নির্ভরশীল। তাহলে পাশ্চাত্য দর্শনে কিন্তু প্রত্যক্ষ আর অনুমানের উপর কিন্তু অনুমানের মাধ্যমে কিন্তু জ্ঞান লাভ করা হয়। এই দুটোই হচ্ছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রমাণ, তাদের উপরে নির্ভরশীল।
আর কিন্তু ভারতীয় দর্শন প্রত্যক্ষ অনুমান ছাড়াও উপমান শব্দ অর্থাৎ অনুপলব্ধিকে জ্ঞান লাভের উপায় বলে মনে করেন। তাহলে দেখো জ্ঞান লাভের যে পদ্ধতি সেই বিষয়েও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। পাশ্চাত্য দর্শনরা শুধুমাত্র প্রত্যক্ষ অনুমান এই দুটি প্রমাণকেই জ্ঞান লাভের উপায় বলে স্বীকার করে, কিন্তু ভারতীয় দার্শনিকরা কিন্তু চারটি, শুধু প্রত্যক্ষ অনুমানকে নয়, আরও চারটি রয়েছে উপমান শব্দ অর্থাৎ অনুপলব্ধি, এই মোট 6টি প্রমাণকে কিন্তু জ্ঞান লাভের উপায় হিসেবে বা পদ্ধতি হিসেবে স্বীকার করেছেন। ঠিক আছে, তাহলে এর থেকেও তোমাদের প্রশ্ন হতে হবে তাদের মধ্যে জ্ঞান লাভের পদ্ধতি কোনটাকে স্বীকার করেছে আর কোনটাকে স্বীকার করেনি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এ পর্যন্তই রাখছি। আমরা জানলাম যে ভারতীয় দর্শন শব্দ এবং পাশ্চাত্যের ফিলোসফি শব্দ সমার্থবোধক নয় কেন, এবং তাদের মধ্যে ধারণাগত পার্থক্যগুলো কী কী রয়েছে, কী কী দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে, অর্থগত পার্থক্য, লক্ষ্যগত পার্থক্য, উদ্দেশ্যগত পার্থক্য এবং জ্ঞান লাভের পদ্ধতিগত পার্থক্য আমরা নানান জানলাম। সেই জিনিসগুলো কিন্তু তোমাদের ডিটেলস তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। এর পরের দিন আমরা পরের টপিক আলোচনা করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, পরপর আমি ভিডিও দিতেই থাকবো। ঠিক আছে, আর যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলবে না। এরপরে কিন্তু আমি এই চ্যাপ্টারের তোমাদের নানান MCQ নিয়ে প্রশ্ন কোন কোন জায়গা থেকে হতে পারে একদম ডিটেলস তোমাদের প্রশ্ন তুলে আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এডুকেয়ার একাডেমি বা দ্য ডিজিটাল এডুকেয়ারের কাছাকাছি রয়েছে, আমাদের এলাকার কাছাকাছি রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি রয়েছে, তারা অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যাও। আমাদের একটি করে ব্যাচ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তাই দেরি না করে ডিজিটাল এনজেকে প্রস্তুত করার জন্য, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু সম্ভবত ওএমআর শিটে হতে চলেছে। ওএমআর শিটে পরীক্ষা কিন্তু এখানে তোমরা মক টেস্ট, মান্থলি টেস্ট সমস্ত দিতে চলেছো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে।